আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত, তারেক রহমান। জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক ইইউ। এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল শনিবার। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া। রোববার 2টা থেকে শুরু হবে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম। শিক্ষকদের আন্দোলনকে পুঁজি করে কেউ বিশৃঙ্খলা করলে প্রতিহত করবে বিএনপি, মির্জা ফখরুল। এন্ট্রি ফি বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে বন্ধ ট্রেইলার চলাচল। জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে সালাউদ্দিন। ব্রাহ্মণবাড়িয়ায় পানির ছিটে পড়া নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত 40। 3 বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। 16 বছরের নিচের শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে মালয়েশিয়া। নিকাব নিষিদ্ধে পার্লামেন্টে বিল পাশ করল পর্তুগাল। চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় 9 জেনারেল বরখাস্ত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকুরি স্থায়ীকরণের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে। শনিবার বেলা 11টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকের বক্তব্যে তাদের চাকুরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে। কেউ কেউ মনে হয় আরো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কথা বলছেন। এছাড়াও আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বেশ কিছু দাবি রয়েছে। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে বিএনপির রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকুরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে বিএনপি। জুলাই সনদ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি আরো বলেন, এটি 2026 সালের নির্বাচনের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে। শুক্রবার ফেসবুক পোস্টে মিলার লেখেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এই দলিল মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা ব্যাপক ঐকমত্যের প্রতিফলন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আরো বলেন, এটি বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। 2026 সালের নির্বাচনের পথে দেশটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, এটি তারই প্রমাণ। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি ও জামাত ইসলামী সহ মোট 25টি রাজনৈতিক দল যোগ দেয়। দাবি আদায় টানা 7 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের অংশ হিসেবে শনিবার দুপুরে কালো পতাকা মিছিল করবেন তারা। শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না। দেলোয়ার আজিজি জানান, শনিবার 18 অক্টোবর কালো পতাকা মিছিলের আয়োজন করা হবে, যেখানে শিক্ষক কর্মচারীরা রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানাবেন। তিনি বলেন, যারা তাদের ন্যায্য অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদের বর্জনের সময় এসেছে। বিদ্যালয়ের ঘন্টা বাজবে না, কোথাও ক্লাস হবে না, শহীদ মিনারই হবে তাদের ঠিকানা। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত 11:30টার দিকে তিনি তার বাসভবন ফিরোজায় পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার রাতে শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। সে রাতে 10:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে যান তিনি।
অবকাশকালীন ছুটির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস হবে আগামী রোববার। এদিন হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর 2টা থেকে শুরু হবে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্টের প্রশাসন। রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকের 16 অক্টোবরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ইনার কোর্ট এয়ারে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামী 19 অক্টোবর রোববার হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর 2টা থেকে শুরু হবে। বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দাবিতে 1 সপ্তাহ ধরে আন্দোলন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। শিক্ষকদের দাবির সঙ্গে নীতিগতভাবে একমত হওয়ার কথা জানিয়েছে বিএনপি। পাশাপাশি দলের পক্ষে বলা হয়েছে, শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিএনপি তা প্রতিহত করবে। শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানা গেছে। বিএনপির মিডিয়া সেল থেকে বিবৃতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই। চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি 57 টাকা থেকে বেড়ে 230 টাকা হওয়ায় কন্টেইনার পরিবহনের ট্রেইলার চালানো বন্ধ রেখেছেন মালিকরা। ব্যক্তি মালিকানাধীন এসব ট্রেইলার আন্তঃজেলা রুটে কন্টেইনার পরিবহনের কাজ করে। গত 15 অক্টোবর থেকে বন্দরে নতুন এই মাশুল কার্যকর হলে এমন অচলাবস্থার সৃষ্টি হয়। এতে কিছু প্রাইম মুভার ও ট্রাক বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেয়। তবে বিভিন্ন ডিপো বা অফ ডকের ট্রেইলার স্বাভাবিকভাবে চলছে। চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাট বেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানান, এটি কোনো কর্মবিরতি বা ধর্মঘট নয়। প্রাইম মুভার মালিকরা ফি বাড়ার প্রতিবাদে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। শনিবার সকাল থেকে বন্দরে কোনো পরিবহন প্রবেশ করবে না, কারণ এই অতিরিক্ত টাকা শ্রমিক নাকি মালিক দেবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার সংসদ ভবন এলাকায় যে বিশৃঙ্খলা হয়েছে তার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। আসল জুলাই যোদ্ধারা এমনটা করতে পারে না। শনিবার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর তেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। দীর্ঘ 8 মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া বহুল কাঙ্ক্ষিত ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হয়েছে শুক্রবার। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে স্বাক্ষরিত হয় এই সনদ। ধৈর্য, সহনশীলতা ও গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচন সামনে রেখে সবাইকে সহনশীলতা বজায় রাখারও অনুরোধ করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে 2 দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত 40 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 7টা থেকে রাত 10:30টা পর্যন্ত উপজেলা সদরের হালুয়াপাড়া এবং ছোট দেওয়ানপাড়ার মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রথমে পুলিশ ও আনসার এবং পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। গোসল করার সময় ঝাঁপ দেওয়ায় পানি ছিটে পড়া নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল ও শিপন মিলে তাইনকে মারধর করেন। এ ঘটনার খবর পেয়ে হালুয়াপাড়া এবং ছোট দেওয়ানপাড়া এলাকার লোকজন 2 দলে বিভক্ত হয়ে টর্চ লাইট জ্বালিয়ে সন্ধ্যা 7টা থেকে রাত 10:30টা পর্যন্ত 3.5 ঘন্টা ধরে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কমপক্ষে 40 জন আহত হয়। দেশের 3 বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে
পারে। রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের স্কুলগুলোতে বাড়তে থাকা সহিংসতার ঘটনার প্রেক্ষিতে মালয়েশিয়া সরকার 16 বছরের নিচের শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন বন্ধে ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির জাতীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, গত শুক্রবার 17 অক্টোবর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাংবাদিকদের জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গেমের প্রভাব শিক্ষার্থীদের আচরণে উদ্বেগজনক পরিবর্তন আনছে। এজন্য 16 বছরের নিচে স্মার্টফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। নিকাব পরা নিষিদ্ধ করতে পর্তুগালের পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে। মূলত অধিকাংশ উন্মুক্ত স্থান বা জনসমক্ষে লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে অতি দক্ষিণপন্থী ট্রেগা পার্টি এ বিল উত্থাপন করেছিল। শুক্রবার পাশ হওয়া বিলটিতে জনসমক্ষে নিকাব পরার জন্য 200 থেকে 4000 ইউরো জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে কাউকে তা পড়তে বাধ্য করলে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে উড়োজাহাজ, কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয়ে নিকাব পরা যাবে। তবে বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হলে পর্তুগালেও ইউরোপের সেসব দেশের তালিকায় নাম লেখাবে যারা জনসম্মুখে নিকাব পরার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশগুলোর মধ্যে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে উন্মুক্ত স্থানে নিকাব পরা আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ। চীনের কমিউনিস্ট পার্টি সামরিক বাহিনীর ইতিহাসে অন্যতম বৃহৎ শুদ্ধি অভিযান শুরু করেছে। একসঙ্গে 9 জন শীর্ষস্থানীয় জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই 9 জনই গুরুতর আর্থিক অপরাধে অভিযুক্ত। তাদের সামরিক বাহিনী থেকেও বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কর্মকর্তাদের অধিকাংশই ছিলেন 3 স্টার জেনারেল এবং সিসিপির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রীয় কমিটির সদস্য। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই 9 জন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং অনেকে বড় অঙ্কের অর্থের সঙ্গে সম্পর্কিত গুরুদায়িত্বে অনিয়মে সন্দেহভাজন। তাদের এখন সাময়িক আদালতের বিচারের মুখোমুখি হতে হবে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।